20 অক্টোবর 2011 লিবিয়ার শহর সির্তের বুকে নর্দমার পাইপের ভিতর একটি বৃদ্ধ মানুষ রক্তাক্ত অবস্থায় লুকিয়ে বসে আছে। তার জামা কাপড় ছেঁড়া, শরীর ক্ষতবিক্ষত আর চুল উস্কো খুস্কো, কিন্তু তার চোখে ভয়ের বিন্দুমাত্র চিহ্ন নেই। আর তার হাতে রয়েছে সোনার পিস্তল। কিন্তু এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি ছিল না। ইনি হলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। ইনি হলেন সেই গাদ্দাফি যে ইউনাইটেড নেশনের সামনে দাঁড়িয়ে আমেরিকাকে শয়তান বলেছিল। এমন এক ব্যক্তি যিনি পশ্চিমা ক্ষমতার সামনে মাথা নত করতে অস্বীকার করে। এমনকি আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ড রেগান রেগে গিয়ে গাদ্দাফিকে পাগল কুকুর বলে গালাগালি দেয়। গাদ্দাফি তার সারা জীবনটাই লড়াই করে কাটিয়ে দেয়, কখনো পশ্চিমা ক্ষমতার সামনে, আবার কখনো লিবিয়ার সিস্টেমের সাথে। কিন্তু সে তার মৃত্যুর আগে লিবিয়াবাসীর জন্য এমন কিছু কাজ করে গিয়েছিল যা আজও লিবিয়ার মানুষ তাকে স্মরণ করে আর তার জন্য আফসোস করে। পেট্রোলকে জলের থেকেও সস্তা করে দেয়, ফ্রি শিক্ষা ব্যবস্থা, ফ্রি হেলথ কেয়ার, প্রত্যেক পরিবারকে ঘর বানিয়ে দেওয়া আর জলের মূল্যে বিদ্যুতের সাপ্লাই দেওয়া। তার শাসনের সময় লিবিয়ার মানুষ রাজার হালে জীবন কাটাতো। একদিন কাজ না করলেও ঠিক তাদের অ্যাকাউন্টে টাকা চলে যেত। গাদ্দাফির মধ্যে একটা ইউনিক পার্সোনালিটি ছিল। যখন সে কোথাও যেত, সেটা আরব মিটিং হোক কিংবা ইন্টারন্যাশনাল সম্মেলন, সবার দৃষ্টি সবসময় তার উপরেই থাকতো। তার পরনে থাকতো রঙিন রঙিন কাপড়, অদ্ভুত টুপি, কোনো রকম ফর্মালিটি ছাড়াই সাহস দেখিয়ে কথা বলা আর পশ্চিমা কালচারকে নিয়ে উপহাস করা। পুরো বিশ্বে একমাত্র গাদ্দাফিরই এই সাহসটা ছিল। তার মধ্যে ভয় বলে কোনো বস্তু ছিল না। বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াই সে পাবলিকের সামনে ওপেনলি ঘুরে বেড়াতো। আর সে রাজপ্রসাদে থাকতো না, বেদুইনদের মতো তাঁবুতে থাকতো। কিন্তু যেই ব্যক্তি পশ্চিম বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতো, একটা সময় তাকেই তার দেশের মানুষ নির্দয়ভাবে টর্চার করে হত্যা করে। যখন তার মৃতদেহকে পাবলিশ করা হয়, গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। সবার কাছে কেবল একটাই প্রশ্ন, গাদ্দাফি হিরো ছিল নাকি ভিলেন? গাদ্দাফি সবসময় বলতো আমি মারা যাব, কিন্তু কখনো লিবিয়াকে ছাড়বো না। বাস্তবে সে সত্যি পুরুষের মতো লিবিয়াকে ছেড়ে পালায়নি। কিন্তু সে কি এমন ভুল করেছিল যে তাকে তার দেশের মানুষই হত্যা করে? আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। সাতই জুন 1942 লিবিয়ার সির্তে শহরের মরুভূমির বুকে তাঁবুর ভিতর জন্মগ্রহণ করে একটি শিশু, যার নাম মুয়াম্মার গাদ্দাফি। তার পরিবার ছিল বেদুইন উপজাতি। এদের জীবন ছিল খুব কষ্টের। উত্তপ্ত মরুভূমিতে উট, ভেড়া, ছাগলের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ছোটবেলা থেকে গাদ্দাফিও তার বাপদাদার মতো রাখাল ছিল। কিন্তু তার বাপ মায়ের স্বপ্ন ছিল ছেলে উট ভেড়া না চড়িয়ে পড়াশোনা করবে। এই কারণে সর্বপ্রথম কোরআন পড়ানোর জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। আর এখান থেকেই তার মধ্যে ন্যায় বিচার জন্ম নিতে শুরু করে। এরপর সে হায়ার স্টাডির জন্য সাবা শহরে চলে আসে। আর এখান থেকেই সে বক্তব্য দেওয়া আর নেতৃত্ব দেখানো শুরু করে। সেই সময় গাদ্দাফি মিশরের নেতা গামাল আবদেল নাসেরের খুব বড় ফ্যান ছিল। গামাল আবদেল নাসের আরব বিশ্বকে এক করার স্বপ্ন দেখিয়েছিল আর পশ্চিমা বিশ্বে সে চরম বিরোধিতা করত। ফ্রি টাইমে গাদ্দাফি নাসেরের লেখা বই পড়ত, তার বক্তব্যকে ঘন্টার পর ঘন্টা শুনত আর বসে বসে চিন্তা করত, যদি মিশর বদলাতে পারে তাহলে আমার দেশ লিবিয়া কেন পারবে না? পড়া শেষ করে সে আর্মি জয়েন করে। আর এখান থেকেই তার ভিতর পশ্চিমাদের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব আরো বেশি বেশি করে জেগে ওঠে। সেই সময় লিবিয়ায় বিপুল তেল উত্তোলন হতো, তাই হিসাব মতো লিবিয়ার ভাগ্য বদলানো উচিত ছিল। কিন্তু মাটির নিচে কালো সোনা থাকার পরেও লিবিয়ার ভাগ্য ছিল করুণ। গ্রামগুলোতে দারিদ্রতা ছিল ব্যাপক, মানুষের কাছে জব ছিল না, স্কুল আর হসপিটাল ছিল নিম্নমানের। শহরগুলোতে কিছুটা ডেভেলপ হয়েছিল, কিন্তু সব সম্পদকে ধনীরাই নিয়ন্ত্রণ করত। এই সময় লিবিয়ার শাসক ছিল কিং ইদ্রিস। সে ছিল নামেই শাসক, আসলে সে ছিল পশ্চিমাদের গোলাম। লিবিয়ার এই তেলের সব লাভ আমেরিকা আর ইউরোপরাই গ্রাস করত, আর জনগণ কেবল অনাহারে মরত। তাই জনগণেরও এই বুড়ো রাজার উপর ক্ষোভ জমা হতো। অন্যদিকে মিশর থেকে নাসেরের বক্তব্য রেডিওতে প্রচার হতো, আরবদের এক হতে হবে, লোভী পশ্চিমাদের হাত থেকে ক্ষমতাকে দখল করতে হবে। সেই সময় লিবিয়ান আর্মিদের মধ্যে অনেক দেশপ্রেমিক যুবক ছিল, কিন্তু এদের মধ্যে সবথেকে নির্ভীক নামটা ছিল ক্যাপ্টেন মুয়াম্মার গাদ্দাফি। সে উপলব্ধি করতে পারে কেবল বুড়ো রাজার উপর ক্ষোভ প্রকাশ করলেই কিছু হবে না, একটা সলিড প্ল্যান তৈরি করতে হবে, না হলে দেশটার কোনো পরিবর্তন আসবে না। সে ভালো মতো বুঝতে পারে কিং ইদ্রিসের সময় ঘনিয়ে আসছে। মানুষ তাকে আর পছন্দ করে না, রাস্তাঘাটে তাকে নিয়ে সমালোচনা হতো। ঠিক এই সময় 1 সেপ্টেম্বর 1969 সালে কিং ইদ্রিস মেডিকেল চেকআপের জন্য তুর্কি চলে যায়। আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে গাদ্দাফি মিলিটারি নিয়ে ত্রিপোলি আর বেনগাজিকে ক্যাপচার করে নেয়। এই সেনা অভ্যুত্থানটা খুব শান্তিপূর্ণভাবে ঘটে, কাউকে গুলি চালিয়ে হত্যা করা হয়নি আর বোম্বিংও করা হয়নি। সকালে লিবিয়ানবাসীরা যখন ঘুম থেকে উঠে রেডিওটা চালায়, তারা শুনতে পায় একটা তরুণ যুবকের ভয়েস। লিবিয়া এখন স্বাধীন দেশ, এখানে কোনো রাজতন্ত্র চলবে না, এখানে জনগণের শাসন চলবে। আর এই ভয়েসটা ছিল মুয়াম্মার গাদ্দাফির। আর এখান থেকে শুরু হয় লিবিয়ায় গাদ্দাফির শাসন, যা প্রায় 42
40 বছর চলবে। গাদ্দাফি ক্ষমতায় আসতেই অদ্ভুত সব সিদ্ধান্ত নেওয়া শুরু করে। 1950 দশকের শেষের দিকে লিবিয়াতে তেলের সন্ধান পাওয়া যায়। স্বাভাবিকভাবেই বাকি আরব আফ্রিকান দেশগুলোর মতোই এগুলোকেও ইউরোপ আমেরিকার কোম্পানিরাই নিয়ন্ত্রণ করত। আর এই তেল কোম্পানিগুলোই নিজেরাই খেয়াল খুশি মতো দাম সেট করত আর অর্ধেকের বেশি প্রফিট তাদের দেশে পাঠাতো। কিন্তু গাদ্দাফি ক্ষমতা আসতেই সব ডিলকে চেঞ্জ করে দেয়। সে জানায় ফরেন কোম্পানিদের ডিমান্ডেড প্রাইস হিসাবে তেলের দাম দিতে হবে, না হলে তাদের লিবিয়া ছাড়তে হবে। গাদ্দাফি তাদের বলে যারা 5000 বছর তেল ছাড়া বেঁচে আছে তারা আরো কয়েক বছর বাঁচতে পারবে। আর এই তেল কোম্পানিগুলো নিরুপায় হয়ে গাদ্দাফির ডিলকে মেনে নেয়। গাদ্দাফির এই সিদ্ধান্তটা ছিল খুবই রিস্ক, কিন্তু অবিশ্বাস্যভাবে এটা কাজ করে যায়। এই দেশের জনসংখ্যা 3 মিলিয়ন, অথচ তেলের 95% দেশে জমা হতে থাকে। ফলে লিবিয়া দ্রুত ধনী হতে থাকে। রাতারাতি তাদের ভাগ্য বদলে যায়। শিক্ষা ব্যবস্থা, হসপিটাল, ইলেকট্রিসিটি সমস্ত কিছুকে ফ্রি করে দেওয়া হয়। এমনকি চাষিদের চাষ করার জন্য, ব্যবসাদারদের ব্যবসা করার জন্য সরকার থেকে সুদ ছাড়াই লোন দিত। লিবিয়া যেন হঠাৎ এক স্বপ্নের রাজ্যে পরিণত হয়ে যায়। সেই সময় লিবিয়াতে তেলের মূল্য জলের থেকেও সস্তা হয়ে যায়। লিবিয়া হয়ে যায় আরব আফ্রিকার মধ্যে সবথেকে ধনী দেশ। এমনকি এখানে প্রত্যেক ব্যক্তির ইনকাম আরবদের থেকেও অনেক বেশি ছিল। সময়ের সাথে সাথে সে আরো বোল্ড সিদ্ধান্ত নিতে শুরু করে। সে আফ্রিকার দেশগুলোকে এক করার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে একটা প্রস্তাব রাখে। সে বলে আমরা তেল বেচি ডলারে, কিন্তু ডলার আমেরিকার নিয়ন্ত্রণে। তাই সে ডলারের অল্টারনেট হিসাবে একটা নতুন কারেন্সি চালু করার সাজেশন দেয়, যার নাম গোল্ড ডিনার। এটা সরাসরি ডলারকে চ্যালেঞ্জ করবে। আর এখান থেকে আমেরিকার চোখে গাদ্দাফি শত্রু হতে শুরু করে। কারণ ডলার এমন একটা কারেন্সি যার সাহায্যে আমেরিকা পুরো বিশ্বকে মুঠোর মধ্যে রাখতে পারবে। আর যদি কেউ এর অল্টারনেট কারেন্সি নিয়ে আসার চেষ্টা করে, সে সোজা আমেরিকাকে চ্যালেঞ্জ করলো। সাদ্দাম হোসেনও ডলারের ব্যাকআপ হিসাবে ইউরোতে তেল বেচার পরিকল্পনা করেছিল। আর এই কারণে আমেরিকা সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আর এই গোল্ড ডিনার আইডিয়াটাই একটা সময় তার জীবনকে কেড়ে নিয়েছিল। কিন্তু সেই সময় লিবিয়ার মানুষ গাদ্দাফিকে কেবল একজন লিডার হিসাবে গণ্য করত না, তারা তাকে একজন পথ প্রদর্শক হিসাবে দেখত। সেই সময় লিবিয়ার মানুষ বলতো, গাদ্দাফি যদি না থাকতো আমরা আজও গোলাম থেকে যেতাম। কিন্তু আমেরিকার সঙ্গে গাদ্দাফির আসল শত্রুতা শুরু হয় গালফ অফ সিদরা নিয়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের উপকূল থেকে সমুদ্রের 13 কিলোমিটার জায়গা পর্যন্ত সেই দেশ ক্লেম করতে পারবে। কিন্তু গাদ্দাফি 13 কিলোমিটারেরও বেশি জায়গা দখল করে লিবিয়ার বলে দাবি করে। আর একটা কাল্পনিক রেখা এঁকে দিয়ে নাম দেয় লাইন অফ ডেথ। আর সে জানিয়ে দেয় যদি কেউ এই লাইনটাকে ক্রস করার চেষ্টা করে, লিবিয়ার মিলিটারি তাকে শুট করে দেবে। কিন্তু আমেরিকা তার এই ক্লেমকে অস্বীকার করে আর গাদ্দাফিকে চ্যালেঞ্জ করে তাদের নেভেল নিয়ে ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে লিবিয়া তাদের দুটো বিমানকে পাঠিয়ে আমেরিকার নেভেলের উপর হামলা চালায়। এর ফলে ইউএস ফায়ার ব্যাক করে আর দুটো লিবিয়ান বিমানকে ধ্বংস করে দেয়। আর এই ঘটনার পরে আমেরিকা লিবিয়ার উপর সাংশন লাগিয়ে দেয়। কিন্তু এই ঘটনার কয়েকদিন পরে বের্লিনের একটি নাইট ক্লাবে বোম ব্লাস্ট হয় আর 2 জন আমেরিকান সেনা মারা যায়। আমেরিকা দাবি করে এটা লিবিয়ার কাজ। আর এর বদলা নিতে আমেরিকা অপারেশন ওডিসি লঞ্চ করে। আর এই অপারেশনে তারা গাদ্দাফির মেয়েকে হত্যা করে দেয়। আর এই অ্যাটাকের জবাব দিতে গাদ্দাফিও 1988 সালে স্কটল্যান্ডে প্যান AM ফ্লাইট 103 প্লেনে বোম্বিং করে। এই ইনসিডেন্টে প্রায় 207 জন ব্যক্তি মারা গিয়েছিল। 2003 সালে গাদ্দাফি এর দায়কে স্বীকার করেছিল। আর এই সময় থেকেই গাদ্দাফি পশ্চিমা দেশগুলোর সাথে ওপেনলি বিরোধিতা করতে শুরু করে। সে বলতো যারাই পশ্চিমা শক্তির বিরোধিতা করবে সে তার বন্ধু। যারাই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করত তাদের অর্থ, হাতিয়ার আর ট্রেনিং দিয়ে সাহায্য করত। যেমন প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য ইয়াসির আরাফাতের PLO পার্টিকে সাপোর্ট করে। সে মনে করত ইসরায়েলকে আমেরিকা সাপোর্ট করে, আলজেরিয়ান বিদ্রোহীদের সাপোর্ট করে, চ্যাড বিদ্রোহীদের সাহায্য করে, এমনকি আফগানিস্তানে তালিবানদেরও সে সাপোর্ট করে। গাদ্দাফি ওপেনলি বলা শুরু করে আমি আমেরিকাকে ধ্বংস করে দেব। আর এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। আসলে যখন কোনো শাসক দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে আর তার দেশের ইমেজকে বদলে দেয়, ন্যাচারালি সে মনে করা শুরু করে সে যা করছে সব ঠিক। ক্ষমতা মানুষের মাইন্ডকে তীব্রভাবে এফেক্ট করে। আর এটাই গাদ্দাফির সঙ্গে ঘটে। ক্ষমতার নেশায় এতটাই সে মত্ত হয়ে গিয়েছিল যে সে পশ্চিমাদের কেয়ারই করতো না। আর আমেরিকার মতো দেশ এই জিনিসটারই অপেক্ষা করছিল বহুদিন ধরে। অন্যদিকে গাদ্দাফি তার দেশের মানুষের জন্য একটা পলিটিক্যাল আইডিয়া নিয়ে আসে, যার নাম দেয় থার্ড ইউনিভার্সাল থিওরি। সে তার এই থিওরিটাকে দ্য গ্রিন বুকে পাবলিশ করে। গাদ্দাফি পুঁজিবাদ আর সোভিয়েত সাম্যবাদ দুটো রাজনৈতিক মতাদর্শেরই বিরোধিতা করে। তার মতে পার্লামেন্ট, পলিটিক্যাল পার্টি আর ইলেকশন এই সবকিছুই অগণতান্ত্রিক। তার যুক্তি হলো যখন তুমি কাউকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করো, এর অর্থ তোমার ক্ষমতা তার হাতে তুলে দিলে। এখানে তোমার কোনো মূল্য নেই। তাই এর সমাধান হিসাবে সে একটা সিস্টেম নিয়ে আসে যার নাম দেয় জামাহেরিয়া, মানে জনগণের রাষ্ট্র, যেখানে কোনো রিপ্রেজেন্টেটিভ ছাড়াই জনগণরা নিজেরাই রাষ্ট্রের সিদ্ধান্তে অংশগ্রহণ করবে। কিন্তু বাস্তবে একচেটিয়া ক্ষমতা থাকতো গাদ্দাফির হাতে। তার বিরুদ্ধে কেউ প্রশ্ন করলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। ইনফ্যাক্ট দ্য গ্রিন বুকের এই থিওরির সাহায্যে লিবিয়ার জনগণকে সে নিয়ন্ত্রণ করত। তার এই সিস্টেমটা ছিল অনেকটা পিরামিডের মতো। সবার উপরে গাদ্দাফি থাকতো, এরপর তার নিচে ক্ষমতা থাকতো তার পরিবার আর ক্লোজ কানেকশনের হাতে, আর সবার নিচে কঠোর সিকিউরিটি থাকতো যাদের কাজ গাদ্দাফির বিরোধীদের দমন করা। এর ফলে ধীরে ধীরে লিবিয়ার কিছু মানুষ গাদ্দাফির শাসনের বিরোধিতা করা শুরু করে, কারণ সেখানে কোনো ইলেকশন নেই, কোনো অপোজিশন নেই আর কোনো স্বাধীন মিডিয়াও নেই। সিদ্ধান্ত কেবল গাদ্দাফি আর তার ইনার সার্কেলের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। অন্যদিকে পশ্চিমাদের চোখেও সে ঘোর শত্রু হয়ে ওঠে। 1990 সালে যখন গোটা বিশ্ব নিউক্লিয়ার
নিউক্লিয়ার বোম নিয়ে খুব স্ট্রিক্ট ছিল, ঠিক সেই সময় জানা যায় গাদ্দাফি নাকি গোপনে পরমাণু বোম তৈরির জন্য ইউরেনিয়াম এনরিচ করছে। আর এটা জানার পরই আমেরিকা ইউরোপের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। গাদ্দাফির ওপর কঠোর নিষেধাজ্ঞা লাগানো হয়, তার বিদেশি ট্রাভেলের উপর ব্যান লাগিয়ে দেওয়া হয়, তার বিদেশি ব্যাংকে ফ্রিজ করে দেওয়া হয়। আর এখান থেকেই পশ্চিমী মিডিয়ারা বিশ্বের সামনে তার ইমেজকে নষ্ট করা শুরু করে, তার নামে মিথ্যা নিউজ ছড়াতে শুরু করে, ঠিক সাদ্দাম হোসেনের মতো। অন্যদিকে সময়ের সাথে সাথে গাদ্দাফির আচরণও চেঞ্জ হতে থাকে। সে তার জনগণকে কঠোরভাবে দমন করত, আরব লীগের মিটিংয়ে গিয়ে ঝামেলা পাকাতো, সিগারেট জ্বালিয়ে পাশের নেতার মুখে ধোঁয়া ছুটত, আর আমেরিকা ইউরোপকে ঠাট্টা করত। অন্যদিকে আমেরিকাও অপেক্ষা করছিল এমনই একটি সময়ের। এরপর সময় আসে 2010। তুনিশিয়ার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ শুরু করে। ধীরে ধীরে তুনিশিয়ার এই আন্দোলনের আগুনটা ছড়িয়ে পড়ে আলজেরিয়া, জর্ডান, ওমানেও। 25শে জানুয়ারির মধ্যে আন্দোলনটা ছড়িয়ে পড়ে সিরিয়া, ইয়েমেন, ইরাক, এমনকি লিবিয়াতেও। এইসব দেশের বিপ্লবীদের মোটিভ একটাই, স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে সরাতে হবে। মধ্যপ্রাচ্যের এই আন্দোলনটা আরব বসন্ত বা আরব স্প্রিং নামে পরিচিত। যদিও এই আন্দোলনের আগুনটা লাগিয়েছিল আমেরিকায়, বাকি দেশের মতো লিবিয়ার মানুষও গাদ্দাফির দীর্ঘ শাসন থেকে মুক্তি চায়। এই সময় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়তে থাকে, বিশেষ করে ফেসবুকে মানুষ গাদ্দাফির বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। প্রতিবাদ শুরু হয় বেনগাজি থেকে, মানুষ গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে চায়। কিন্তু যেই শাসক 40 বছর ধরে গদিতে বসে রয়েছে, সে কি আর চাই সহজে ক্ষমতা থেকে সরতে? গাদ্দাফিও ঘোষণা করে, যদি প্রতিবাদ না থামায় আমি সবাইকে মেরে দেব, বিদ্রোহীদের ঘরে ঘরে গিয়ে খুঁজে খুঁজে বের করে হত্যা করব। আর তার এই জেদটাই ছিল সবথেকে বড় ভুল। تطهير ليبيا شبر شبر، بيت بيت، دار دار، زنقة زنقة، فرد فرد। বিদ্রোহীরা শহরের একটি গ্রিন বিল্ডিংকে ভাঙার মধ্য দিয়ে প্রতিবাদ শুরু করে। এটা ছিল সেই গ্রিন বুকের সিম্বল যা গাদ্দাফি লিখেছিল। ধীরে ধীরে গোটা শহর জুড়ে বিদ্রোহ শুরু হয়ে যায়। 15ই ফেব্রুয়ারি 2011 সালে যখন প্রোটেস্ট চরম পর্যায়ে পৌঁছে যায়, গাদ্দাফি এদের দমন করার জন্য আর্মি নামিয়ে দেয় আর বিদ্রোহীদের উপর গুলি চালিয়ে দেয়। আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল আমেরিকা, ইউরোপ। ইউনাইটেড নেশন ন্যাটোকে অ্যাকশন নেবার জন্য অ্যাপ্রুভ করে দেয়। তাদের মতে গাদ্দাফি এমন একটা ভয়ানক গণহত্যা করতে চলেছে যা গোটা বিশ্ব আজ পর্যন্ত দেখেনি। আর এই অজুহাত দেখিয়ে ন্যাটো, আমেরিকা আর ইউরোপের দেশেরা বিদ্রোহীদের পক্ষ নিয়ে গাদ্দাফির ফোর্সের উপর অ্যাটাক চালাতে থাকে। ট্যাঙ্ক, মিলিটারি বেস, এয়ার ডিফেন্স, কমান্ড সেন্টার সবকিছুকেই ধ্বংস করে দেয় আর বিদ্রোহীদের অস্ত্র সাপ্লাই করে। কয়েক মাস সংঘর্ষের পর ত্রিপলি বিদ্রোহীদের দখলে চলে আসে আর গাদ্দাফি পালিয়ে যায় তার জন্মভূমি সিরতেতে। কিন্তু পালাবার সময় ন্যাটোর বিমান অ্যাটাকে তার কনভয় ধ্বংস হয়ে যায় আর জীবন বাঁচাতে আহত গাদ্দাফি লুকিয়ে পড়ে রাস্তার পাশে এক নর্দমার পাইপের ভিতর। কিন্তু বিদ্রোহীরা তাকে খুব জলদি খুঁজে পেয়ে যায় আর ড্রেনের পাইপ থেকে তাকে টেনে হিচড়ে বের করে চর ঘুষি লাথা মারতে থাকে। আর শেষ মুহূর্তে একজন বিদ্রোহী তাকে শোক করে দেয়। যদি সেদিন ন্যাটো বিদ্রোহীদের পক্ষ না নিত, তাহলে হয়তো গাদ্দাফি বিদ্রোহীদের দমন করে ফেলতো। যদিও গাদ্দাফির মৃত্যুতে আমেরিকা, ইউরোপ খুব বেশি খুশি হয়েছিল, কারণ গাদ্দাফির তেল জাতীয়করণের কারণে এই সব দেশগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আমেরিকার স্টেট সেক্রেটারি উপহাস সালে বলেছিল, আমরা এলাম, দেখলাম আর সে মারা গেল। We came, we saw, he died. কিন্তু তার মৃত্যুর পর অনেকেই ভেবেছিল লিবিয়ায় শান্তি আসবে। বাস্তবে দেশ ডুবে যায় বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধে। আজও লিবিয়ার মানুষ গাদ্দাফির জন্য অনুশোচনা করে।